প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, সিইসি বলেছেন। নারী আসন নিয়ে ঐকমত্য কমিশনকে আবারও আলোচনায় বসতে হবে, প্রথম আলোর শিরোনাম। দৈনিক যুগান্তর, মধ্যরাতে উপাচার্যের ঘোষণা, ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি। সক্রিয় পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ, সক্রিয় 972 ছিনতাইকারী। দৈনিক সমকাল, 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে, প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন কাল। আমার দেশের শিরোনাম, সচিবালয়ে হাসিনার পক্ষে আমলা বিদ্রোহের আশঙ্কা, বৈঠকে তারেক রহমান, সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করব। মানব জমিনের শিরোনাম, ক্যাপসুল সরবরাহ নেই, ধুঁকছে ক্যান্সার চিকিৎসা। 8 কারণে ধীরগতি গণহত্যা মামলায় আইনি ভিত্তি নিয়ে বিতর্ক, সংসদের বাইরে জুলাই সনদের আইনি ভিত্তির সুযোগ নেই। দৈনিক খবরের কাগজ, অস্থিরতার নেপথ্যে প্রভাব বিস্তার, ডাকসুর নির্বাচন ঘিরে ছাত্র রাজনীতি। ড্যাবের কাউন্সিল অধিবেশনে মির্জা ফখরুল, তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। কালবেলা শিরোনাম, অব্যবস্থাপনায় আটকে যাচ্ছে বিমানের ডানা, ঢাবির আবাসিক হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধই থাকছে। দৈনিক করতোয়া, ঢাবিতে সাধারণ শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো মুখোমুখি, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা বললেন সিইসিও। রূপালী বাংলাদেশ, রাজনীতির মাঠে একঘরে আওয়ামী লীগের মিত্র দলগুলো, কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দৈনিক ইনকেলাব, সক্রিয় আওয়ামী ক্যাডাররা, নির্বাচনের আগে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা, বিএনপির কাছে মানুষ পরিবর্তন চায়, জবাবদিহিতা চায়, তারেক রহমান বলেছেন। শিরোনাম আপনি শুনলেন। আমরা একটু আশা আলো দেখছিলাম যে 3টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন, সংসদ নির্বাচনের ঘোষণা এলো, মানে ডাকসু, রাকসু, জাকসু। তো আমরা মনে হলো যে না, অনেক দিন পর, কারো কারো 35, 34, কারো 6 বছর পরে নির্বাচন হচ্ছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা এখন শুরু হলো, ঢাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, ডাকসু নির্বাচনের আগে সিদ্ধান্ত অযৌক্তিক, প্রাক্তন ছাত্রনেতারা বলেছেন। আবার অন্যান্য ঘটনাগুলো, যেমন ঢাবিতে সাধারণ শিক্ষার্থী ছাত্র সংগঠনগুলো মুখোমুখি পরিস্থিতির যেটা, আর অস্থিরতার নেপথ্যে প্রভাব বিস্তার, আরেকটি পত্রিকার শিরোনাম। তাহলে আপনার প্রেডিকশনটা কি? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ডাকসু বা ছাত্র সংসদ নির্বাচন যেটা, সেটা একটা কেন্দ্রীয়ভাবে হয়, আবার হলগুলিতেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হয়। হল ছাত্র সংসদ। তো এই হল ছাত্র সংসদ নির্বাচন যখন হয়, এগুলি তো পুরাটাই রাজনীতির মধ্যেই পড়ে, কারণ এটা তো রাজনীতির বাইরে কোনো ছাত্র সংসদ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখেন, তাহলে তো ইনফ্যাক্ট এটা তো আর কি লাভ হলো, তাহলে তো আর কোনো ইয়ে হলো না। তো আমার কথা হলো যে একটা ছাত্র সংসদ নির্বাচন দিয়েছেন, এখানে ছাত্র সংগঠনগুলি অংশগ্রহণ করবে, এবং এরা একদিকে যেমন শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ড, যেমন সাংস্কৃতিক চর্চা, খেলাধুলার চর্চা, বিতর্ক অনুষ্ঠান, আদার জিনিসগুলিকে, এটাকে তারা আয়োজন করবে বিভিন্ন 1 বছর ব্যাপী, যতদিন তাদের মেয়াদ থাকে। বাট অ্যাট দ্য সেম টাইম তারা কিন্তু একটা নেতৃত্বেরও প্রশিক্ষণ নেবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা রাজনীতিক নেতৃত্ব দেন তারা ভবিষ্যৎ জাতীয় রাজনীতিতেও নেতৃত্ব দিয়েছেন, যেটা ইতিহাসে বলে, এবং বাংলাদেশের সকল রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার। তার মানে এই না যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাতে অতীতের বিভিন্ন সময় যখন গৌরবোজ্জ্বল সময় ছিল সেই সময়ে লেখাপড়া বিঘ্নিত হয়েছে, তা হয় না। কারণ একটা পাঠ্য বই বা একটা একাডেমিক ক্লাসের পাশাপাশি একটা সামাজিক বা সোশ্যালাইজেশন বা জীবন গড়ে তোলার সমুদয় শিক্ষা কিন্তু এই একটা ইয়াং বয়সে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সেটা হয়, এবং সেটাতে ডেফিনেটলি একটা ইতিবাচক ভূমিকা রাখে এই ছাত্র সংসদ নির্বাচনগুলি। তো এই সংসদ নির্বাচনগুলি তো এটা
পুরো ব্যাপারটাই রাজনৈতিক প্যানেলের মাধ্যমে হচ্ছে, সব কিছুই হচ্ছে রাজনৈতিক ছাত্র রাজনীতির মাধ্যমে, তো সেটা বন্ধ রাখা তো কোনো যৌক্তিক কোনো কারণ আমরা দেখি না। কিন্তু যেই জিনিসটা আমি বলবো যে ছাত্র রাজনীতির নামে যে দুর্বৃত্তপ্রণা, সেটাকে আপনারা, সেটা শুধু ভাইস চ্যান্সেলর বা ইউনিভার্সিটি অথরিটির পক্ষে এটা মেনে চলা সম্ভব না। সেটাকে রাজনৈতিক দলগুলিকেও সেখানে ভূমিকা রাখতে হবে, ছাত্র সংগঠনগুলিকেও অঙ্গীকার করতে হবে যে তারা ছাত্র রাজনীতিই করবেন, তারা অন্য কিছু করবেন না। যে টাকা কামানো, ইদানিং যে একটা প্রবণতা দেখা যাচ্ছে, যেমন এই আলোচনাটা তো অবশ্যই যে অস্থিরতার নেপথ্যে হলো প্রভাব বিস্তার, কে কতটা প্রভাব বিস্তার, এবং প্রভাব বিস্তারের জায়গাতেই মানি অর্থ। হ্যাঁ, প্রভাব বিস্তার, অর্থ, গুন্ডামি, মারামারি, সন্ত্রাস, এই সমস্তকে যেভাবে, সেটা কিন্তু আপনি কারো পক্ষে ইউনিভার্সিটি অথরিটি ঘোষণা দিলে বন্ধ হয়ে যায় তা নয়। সেই জন্য আমি বলবো যে ভাইস চ্যান্সেলরকে বা যারা ইউনিভার্সিটির কর্তৃপক্ষ, তারা সবাই ছাত্র সংগঠনের সঙ্গে বসে বলেন যে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাইকে অবস্থান করতে হবে, নির্বাচনী প্রচার করতে হবে। আপনাকে প্রচার যখন করবেন প্রার্থীর, তখন তো আপনি দলীয় প্যানেল থাকবে, তো আপনি ছাত্র রাজনীতিটা নিষিদ্ধ করলেন, এটা কন্ট্রাডিক্টরি। এবং এটা তো মানে মাথা কেটে মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলার সমাধান। কিন্তু এখানে যে জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে অন্তর্নিহিত কারণ, সেটা হলো যে এখানে শক্তিশালী বড় দল, এই মুহূর্তে ছাত্র দল, তারা মনে করতেছে যে আমরা ছাত্র রাজনীতি করব এবং তারা কমিটি ঘোষণা করেছে। আবার যে তুলনামূলকভাবে ছোট দল আছে, ইসলামী ছাত্র শিবির, যারা দীর্ঘদিন এখানে ওপেন রাজনীতি করতে পারে না ওই ক্যাম্পাসে, স্বাধীনতা বিরোধীদের সহযোগী হিসেবে, জামাতে ইসলামীর হিসেবে। আবার অন্যান্য নতুন যে এনসিপি বা এনসিপি তাদের ছাত্র সংগঠন কিংবা বাম দলগুলি, তারা হয়তো মানে তাদের কেউ যারা মনে করতেছে যে ছাত্র রাজনীতিটা এখানে সক্রিয় থাকলে তারা সেটা ভোটের ক্ষেত্রে সেটার কোনো প্রভাব ফেলতে পারে। শুধু এটা একটা ছাত্র সংসদ নির্বাচনের ভোটের হিসাব নিকাশ হচ্ছে। কিন্তু আমি যেটা বলবো যে ছাত্র রাজনীতি আইডিয়ালি নিষিদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এটা কোনো মানে প্রজ্ঞা সম্পন্ন বাস্তবতা নির্ভর চিন্তা ভাবনা নয়। আচ্ছা মাসুদ করে, আপনার কি মনে হয় বাংলাদেশে ইদানিং একটা ব্যাপার যেটা হচ্ছে, গভীর রাতে সিদ্ধান্ত হয়, গভীর রাতে মিছিল হয়, গভীর রাতে সিদ্ধান্ত হয়, গভীর রাতে পরীক্ষার তারিখ বলে দেওয়া হয়, এই গভীর রাতটা কেন বলেন তো আমাকে? এটা ইদানিং আমি দেখা যাচ্ছে, আমি অতটা জানি না, আমি যতটা শুনলাম যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টুডেন্ট যারা ইদানিং রাজনীতিতে এসেছে, এরা দিনের বেলা কি কাজে ব্যস্ত থাকে আমি জানি না, রাতে সবাইকে পাওয়া যায়, রাতে 10টার সময় তারা মিটিং করার পরে সিদ্ধান্ত নেয় এবং 12টার সময় তারা এইসব করে, যখন সাধারণ মানুষ ঘুমিয়ে থাকে। তো আমার জিনিসটা এটা বিস্ময়কর ব্যাপার যে আপনি ঘুমের সময় ঘুম, আপনি পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, এই যে ডিসিপ্লিন একটা জীবন থেকে যদি সরে যায়, তাহলে তো একটা বিশৃঙ্খল হয়ে যায়, রাষ্ট্রটা বিশৃঙ্খল হয়ে যাবে। এখন আপনি রাত্রেবেলা যদি বলেন সচিবালয় খুলে অফিস করেন, তাইলে তো আর হবে না। তা আমি মনে করি একটা ব্যক্তির জীবনে, সমাজের জীবনে, রাষ্ট্রের জীবনে নিয়মটা দরকার, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা। আমরা ছোটবেলায় রচনা পড়েছি নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিন। এই রচনার কি কারণে যেন মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সেটাই সকাল আর্লি রাইজিং, আর্লি গো টু স্লিপ, এইগুলি তো মানুষকে হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ বানায়। তো সেটা যদি ব্যক্তির ক্ষেত্রে যদি পরিবর্তন হয়, ব্যক্তি মিলেই তো রাষ্ট্র, তো সে রাষ্ট্রের ক্ষেত্রে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে এই সমস্ত কারণে। তো আমি মনে করি যে এখানে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রধান উদ্দেশ্য লেখাপড়া, তারা বই, খাতা, কলম, ক্লাস এগুলিতে তারা থাকবেন। অবসর সময়ে, বিকেল সময় বা যে সময়টা পড়ালেখার বাইরে আছে, সেই সময়টা তারা শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ড, রাজনৈতিক চর্চা, বিতর্ক, জ্ঞানের চর্চা বা শরীর চর্চা এইসব করতে পারেন। আবার যখন পড়ার সময় পড়বেন, তো এখন ছাত্র সংসদ নির্বাচন আছে, নির্বাচনের সময় আমরা যেগুলিতে হলের মধ্যে আমরা দেখেছি যেখানে রাত্রিকালে একটা করিডোর মিছিল হয়, কিন্তু সেটাও কিন্তু আমাদের সময় খুব স্বল্পস্থায়ী, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিটের মিছিল শেষ করে আবার যার রুমে যার চলে যেত। তো এখন সেটা যদি পেশা হিসেবে চলে যায় ছাত্র জীবনে, তাহলে তো দেশে খুবই সংকটের সৃষ্টি হতে পারে। একটু জাতীয় রাজনীতিতে আসি। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন সিইসি ঘোষণা দিলেন এবং স্পষ্ট এটা তো নির্বাচন হতেই যাচ্ছে। এখন যেটা আলোচনার জায়গায় এসছে যে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হবে, নাকি এই জুলাই সনদ একটা সংসদ এসে সেটাকে পাশ করবে। এখন কেউ এরকম উদাহরণ দেওয়ার চেষ্টা করছে যে ধরেন টুর্নামেন্টে 3টি দল কাজ করে, অংশ নেবে,
তো দুটি দল মনেই করলো যে না, এই টুর্নামেন্টে খেলে আমাদের কোনো লাভ নেই, তার কারণে আমাদের জেতার কোনো সম্ভাবনা নেই, আর যে দলটি মনে করলো যে জিতে যাব সে তার সম্ভাবনা নিয়ে এগুচ্ছে। তাই কি এখন পরিস্থিতি? না, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা রাষ্ট্রীয় কাঠামোতে আপনি দেখলেন যে একটা পরিস্থিতি যেটা বিরাজ করতেছে সেটা কিন্তু একটা বিশৃঙ্খলা অবশ্যই, যেখানে দেখবেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতিশীল। দেশে বিনিয়োগ পরিস্থিতি, আপনাদের একটি টাকা বিনিয়োগ হয় নাই দেশের অভ্যন্তরীণ এবং বাইরের, তো কর্মসংস্থানও হচ্ছে না। তো এটা কি কারণ হচ্ছে না? এটা আনসার্টিনিটির জন্যে। আনসার্টিনিটি দূর করার একটা উপায় যে ডেমোক্রেসিটা আপনি ট্রানজিশন করা। আপনি লং টাইম যদি এইভাবে একটা কান্ট্রি চলতে থাকে তাইলে এই কান্ট্রির ভিতরে তো একটা বিশৃঙ্খলা আরও চরম আকার ধারণ করবে, যেটা খুব শুভ ফল দিবে, কাঙ্ক্ষিতও না। তো আমরা মনে করি যে হ্যাঁ, একটা আমাদের রাষ্ট্রটা প্রধানত গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তাভাবনা মানুষের মধ্যে একেবারে জন্ম থেকেই বিকশিত। সুতরাং গণতন্ত্রে আমাদের যেতে হবে। গণতন্ত্রে যেতে হলে নাম্বার 1 ধাপ হলো নির্বাচন। তো এই নির্বাচনটা আপনাকে করতে হবে, এটা যেরকমই হোক। আর সেকেন্ড হইল যে শুধু নির্বাচনই আপনাকে মানুষের যে অধিকার, অ্যাসপিরেশন, মানে আশা আকাঙ্ক্ষার, সেটার কোনো সুরাহা দিতে পারবে না। সেটার জন্যে আপনার যে একটা সুশাসন ব্যবস্থা, একটা জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা, একটা মানবিক এবং মানবাধিকারের সাধন করা, সেটাও একই সঙ্গে আমাদের করতে হবে। এবং সেই জায়গাটার জন্যই হয়তো যেটা করা হচ্ছে যে জুলাই চার্টার। আমি যেটা দুইটা জিনিস দেখি যে এখানে একটা হলো জুলাই ঘোষণা, যেটা পাঠ করেছেন এবং যে ব্যাপারে রাজনৈতিক মতৈক্য হয়েছে কি, যে জুলাইয়ে যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটাকে সাংবিধানিকভাবে অন্তর্ভুক্তি, মানে সাংবিধানিক মানে শিডিউলে, মানে অ্যানেক্সের সংবিধান যেভাবে মুক্তিযুদ্ধের বিষয়টা আছে, এবং সেটার রাষ্ট্রীয় স্বীকৃতি, এটার ব্যাপারে অল পলিটিক্যাল পার্টি একমতে আছেন। এবং এটা হয়তো আফটার ইলেকশন সেটা অ্যানেক্স, কারণ সংবিধান চেঞ্জ করতে হলে তো আবার আপনাকে পার্লামেন্ট থেকে সংশোধনীর আকারে আসতে হবে। সব রাজনৈতিক দল একমত থাকলে সেই সংশোধন করতে ব্যাক হবে না। সেকেন্ড যে জিনিসটা হলো যে জুলাই চার্টারের মধ্যে আছে প্রপোর্শনেট ভোট নাকি নন প্রপোর্শনেট ভোট। মানে জুলাই চার্টার ব্যাপারটা হলো আপনি যে সংস্কার প্রস্তাবগুলি নিয়ে এসছেন, এই যে এতদিন ধরে আলী রিয়াজ সাহেব আলোচনা চালিয়ে যাচ্ছেন, সেখানে যেসব বিষয়গুলি আসছে সেগুলিকে জুলাই চার্টারে অন্তর্ভুক্ত করা। এখন জুলাই চার্টারে অন্তর্ভুক্তের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অধিকাংশ প্রস্তাবের ক্ষেত্রে সেটা ফাইনাল ডিসিশন দিয়েছেন আলী রিয়াজ সাহেব, এবং সেখানে নোট অফ ডিসেন্ট রয়ে গেছে, বিএনপির অনেক রয়ে গেছে। তো নোট অফ ডিসেন্ট সহ আপনি একটা চার্টার তৈরি করতেছেন। এই চার্টারটা ইমপ্লিমেন্টটা কিভাবে হবে, এটাও তো প্রশ্ন উঠেছে। নোট অফ ডিসেন্ট সহ চার্টার করা ঠিক হবে না, সেটাও প্রশ্ন উঠেছে। এখন নোট অফ ডিসেন্ট সহ যখন এটা হচ্ছে, তখন পরবর্তী পার্লামেন্টেও নোট অফ ডিসেন্ট আসতে পারে, এবং বড় দল বিএনপি যদি নোট অফ ডিসেন্ট দেয় সেটাকে সংশোধনী আকারে পাশ করাও কঠিন। আর এখন কোনো দল, বিশেষ করে এনসিপি এবং জামাত ইসলামী বলতেছে কিনা আমি জানি না, এনসিপির কথাটা আমি শুনেছি যে এটা হাউ টু ইমপ্লিমেন্ট, এবং এটা যদি এটার অধীনে নির্বাচন, যদি এটা আমার কাছে মনে হয় যেটা পলিটিক্যাল প্রেশার সৃষ্টির জন্যই বলা, কারণ এটা তো এই মুহূর্তে সম্ভব না। এটা রেফারেন্ডাম দিয়ে ইমপ্লিমেন্ট করে তারপরে নির্বাচন দেওয়া সেই ডেটের মধ্যে, এই সময়ের মধ্যে ইট ইম্পসিবল, এবং এটার মধ্যে টাকা পয়সা খরচেরও ব্যাপার আছে, রাষ্ট্রীয় অর্থের ব্যাপার আছে। তো সেটা হয়তো নেক্সট পার্লামেন্টে এটা পাস করার ব্যাপারটা আছে। এবং অধিকাংশ ক্ষেত্রেই মতামত ছিল যে পার্লামেন্ট গঠিত হওয়ার পরে পরবর্তী 2 বছরের মধ্যে এটা হবে, যেটার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আরও বহু বিষয় সেখানে সন্নিবেশিত হবে, এবং সেটা পরবর্তীতে আবার কনসেনসাস লাগবে। তো আমার বক্তব্য হলো রাজনৈতিক সমঝোতা ছাড়া এইগুলি বাস্তবায়ন করা কঠিন। যে জায়গাটায় আপনার সমঝোতা হবে সেই জায়গাতেই আপনাকে থাকতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুর নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, কথাবার্তা হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ সেখানে হত্যাকাণ্ড যেভাবে ঘটলো একের পর এক। আপনাদের পত্রিকায় যুগান্তরের শিরোনাম হলো পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ, সক্রিয় 972 ছিনতাইকারী। তাহলে যদি এটা পুলিশ জানে যে এরা ছিনতাইকারী, এবং আপনাদের পত্রিকার ভাষ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা কেন? প্রথমত যে পুলিশের অবস্থা খুব ভঙ্গুর। আপনারা জানেন যে ওই আপরাইজিংয়ের পর থেকেই
ওই সময় তো পুলিশের অধিকাংশ সদস্য পালিয়ে গেছেন, যারা কিছুটা জয়েন করেছেন তারাও সেইভাবে কনফিডেন্স ফিরে পাচ্ছেন না। এইরকম ব্যাপারগুলির মধ্যে দিয়ে পুলিশকে পুনর্গঠন করতে হচ্ছে এবং এই পুলিশই আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনের কাজেও থাকবে। সুতরাং তাদেরকে অপরাধ দমনের ক্ষেত্রে যে ধরনের কনফিডেন্স নিয়ে বা কার্যকর আস্থার জায়গায় আস্থা নিয়ে যাওয়া, সেই জায়গাটাতে খুব খারাপ অবস্থা আছে, সেটা বলার বাহুল্য। কিন্তু এই সময়টাকে সুযোগ হিসেবে নিয়ে ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠেছে এবং এখানে দেখা যাচ্ছে, আমরা রিপোর্টটা যদি পয়েন্টের মধ্যে একটা জিনিস আছে যে ছিনতাইকারীরা যদি একটা এলাকায় ঢাকার তাড়া খায় তো তাদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে অন্য এলাকায় তারা শিফট হচ্ছে। তার মানে তাদের নিজেদের মধ্যে সমঝোতা। হ্যাঁ, আরেকটা আছে যে 200 এই যে 972 মধ্যে 2 শতাধিক ছিনতাইকারী যারা, তারা নতুন ছিনতাইকারী, তাদের তালিকা পুলিশের কাছে নাই। ও আচ্ছা, একেবারে মানে যুক্ত হয়েছে, ফ্রেশ রিক্রুট হয়েছে। এবং এটার মধ্যে যেমন এখন যে ধরনের স্টাইলটা চেঞ্জ হচ্ছে, যেমন গাজীপুরে যে ঘটনাটা ঘটলো, গাজীপুরে একটা হানি ট্র্যাপের ঘটনা ঘটেছে, মহিলার মাধ্যমে ফোন করিয়ে একজনকে আনা হয়েছে, তাকে তাকে ছিনতাই করার সময় আমাদের যে সাংবাদিক তুহিন, উনি সেটা ভিডিও করতেছিলেন। তো তাকে নির্মমভাবে কোপানো হলো এবং তিনি ইন্তেকাল করলেন। তা আমাদের এই যে জিনিসটা আপনি দেখেন, এই অবস্থা, এই সময় এই অবস্থা, যখন ইলেকশন আরও ক্লোজার হচ্ছে তখন তো আরও বেশি পোলারাইজ, সহিংসতা বাড়তে পারে, স্বাভাবিক। এবং সেই পরিস্থিতিটা কিভাবে আমাদের সামাল দেওয়া হবে, আমি বলবো যে আইন শৃঙ্খলা বাহিনীকে এই ব্যাপারে যথাযথ কৌশল প্রণয়ন অবশ্যই করতে হবে। একেবারে রাজনৈতিক খারাপ অবস্থার সুযোগ নিয়ে অপরাধীরা আরও সক্রিয় হতে পারে। একেবারে এক লাইনে আপনার কাছে জানতে চাই, জাতীয় পার্টি নিয়ে নিউজ হয়েছে, জাতীয় পার্টি খেলারাম খেলে যায়, একটা পত্রিকার শিরোনাম, ফের ভাঙলো জাতীয় পার্টি। আসলে আবার ভাঙলো জাতীয় পার্টিতে ভাঙন। এটা তো কালকে দেখলেন কাউন্সিল হলো, আরেকটা হলো, এবং এদিক দিয়ে আবার যেটা এক্সিস্টিং, এখানে আমি যেটা শুনেছি যে তৃণমূলটা জিএম কাদের পক্ষেই আছে, বাট শীর্ষস্থানীয় নেতারা তাদের মধ্যে তারা আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে তারাও কাউন্সিল করেছেন। এখন দেখা যাক সামনে লাঙ্গল কার পায়, কারণ ইলেকশনকে সামনে রেখেই হয়তো এই ধরনের ব্যাপারগুলি ঘটছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।